গণভবনের দিকে ঢুকি, আমি কান্না করতে করতে ঢুকি। আমার সাথে অনেকে ছিল, সবাই কাঁদছে, যে আনন্দে কান্না কাঁদছে সবাই 16 বছর পর। কারণ আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করেছি গত 16 বছর যাবৎ। আমাদের নেতাকর্মীদের গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আপনারা জানেন যে পরিবারের সাথে দেখা করতে এসেও আমরা অ্যারেস্ট হয়েছি। 2024 সালের জুলাই অভ্যুত্থানের হটস্পট বলা হয় যাত্রাবাড়ি এবং মিরপুরকে। সেই মিরপুরের ভয়াবহ চিত্র বর্ণনা করতে গিয়ে কাঁদলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। সেই সাথে পতিত সরকারের আমলে রাজনীতি করতে গিয়ে হারাতে হয়েছে শত শত রাজনৈতিক সহকর্মীকে, দূরে থাকতে হয়েছে পরিবারের কাছ থেকে, এমন কথাও জানালেন এই নেতা। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও 1 আগস্ট থেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা যোগাযোগ করতে শুরু করে আন্দোলনকারীদের সাথে। মাঠ ছাড়তে নিষেধ করতেন সেনা কর্মকর্তারা, অভয় দিতেন যে তারা আন্দোলনকারীদের কোনো রকম শোষণ করবে না, আন্দোলনকারীরা যাতে কোনো ক্রমেই মাঠ না ছাড়ে। এই 4 তারিখ পর্যন্ত আন্দোলন করেছি, একটা গুলিও কিন্তু আমার গায়ে লাগেনি। কিন্তু আমার সাথে আমার নেতাকর্মী কিন্তু অনেক মারা গেছে। আমাকে 3 তারিখ রাতে, 2 তারিখ রাতে, 1 তারিখ রাতে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এই টাইপের এখান থেকে ফোন দিত যে আমি ব্রিগেডিয়ার জেনারেল বলতেছি, মিরাজ সাহেব আপনি তো মিরপুর 10 নম্বর অবস্থান করতেছেন, তো আপনি পারফরমেন্স ভালো, আপনাদের সাথে আমরা আছি, আপনারা কোনোভাবেই পিছপা হবেন না, আমরা মাঠে থাকবো, আমরা আপনাদেরকে গুলি করব না, মাঠে থাকবো, পিছপা হবেন না আপনারা, আপনি যেভাবে আছেন ওইভাবে থাকবেন, কোনোভাবেই না পিছপা হওয়া যাবে না। তো এই আননোন নম্বর থেকে ফোন আসতো প্রতিদিনই, 4 তারিখ পর্যন্ত ফোন আসছে। এই 4 তারিখ শেষ হওয়ার পর 5 তারিখ যখন সকালবেলা যে আজকে হয়তো স্বৈরাচারী শেখ হাসিনা পতন হইতে পারে, আমাদের আশা। জুলাই আন্দোলনে মসজিদের মাইকে ডেকে আন্দোলনকারীদেরকে সমবেত করা হতো মিরপুর 10 নম্বরের গোল চত্বরে। আইন শৃঙ্খলা বাহিনীর ভারী অস্ত্রের বিপরীতে আন্দোলনকারীদের সম্বল ছিল ইটের খোয়া এবং গুলতি ও মার্বেল। মিরপুর আইডিয়াল স্কুলের পাশে একটা মসজিদ আছে, তো ওইখানে এসে আমি মসজিদে অ্যানাউন্স করে সাধারণ মানুষকে জড়ো করে তারপর মুভ করতাম। তো ওই লাশগুলি একটার পর একটা আমি আইল্যান্ডের উপরে রাখতাম। তারপর একটু যখন আমি ক্যাপচারে নিয়ে ফেলতাম 10 নম্বরটা, তখন আবার ভ্যান গাড়ি ডেকে বা রিক্সা ডেকে লাশগুলি ইয়াতে পাঠাতাম, হাসপাতালে পাঠাতাম। তো ওই বিষয়গুলি আসলে মর্মাহত। তাদের ক্যাপচারই 10 নম্বর গোলচক্কর, প্রশাসনের ক্যাপচার, যেহেতু সরকার তাদের ক্যাপচার, ওইটা আমাদের সকাল দখল করতে হবে। এই যে একটা টার্গেট যে দখল করতে হবে, ওই জায়গায় দখল করতে হবে, ওই জায়গায় তারা অবস্থান করছে, পুলিশের অস্ত্র এবং তাদের এই আওয়ামী লীগের অস্ত্র, এই 2 সেক্টরে অস্ত্র নিয়ে আমরা ইটা দিয়ে যুদ্ধ করছি, ইটা এবং গুলাইল দিয়ে। তো আমি প্রায় 3000 গুলাইল, ওখানে 3000 গুলাইল দিয়েছিলাম, প্রায় 20,000-এর উপরে মার্বেল আমি আগের থেকে হিসাবে রেখেছিলাম, যে যেহেতু ইটার অস্ত্রের বিপক্ষে তো আমাদের ইটা ছাড়া কিছুই নাই। তো এই মার্বেল এবং গুলাইল আমি সাধারণ জনতাদের হাতে দিয়েছিলাম, যে ওইটা দিয়ে যুদ্ধ করা যায়, অন্তত কতক্ষণ যুদ্ধ করা যায় কিনা। আইন শৃঙ্খলা বাহিনী এবং সামরিক বাহিনীর তৎপরতায় 5 আগস্ট সকাল থেকে ফাঁকা হয়ে যায় আন্দোলনের হটস্পট খ্যাত মিরপুর 10 নম্বর। সকাল 10টা বাজে একেবারে ফাঁকা। তো কীভাবে সম্ভব? আজকে তো কোনোভাবেই সম্ভব না। কিভাবে আমরা মাঠে নামবো? আজকে তো পতন হবে। আজকের দিনটা যদি না নামতে পারি, আবার দাঁড়ায় গেল হাসিনা। মানে হাসিনা দাঁড়ানো মানে আমার মৃত্যু, বিশেষ করে। কারণ আমাকে এই 10 নম্বর অগ্নিসংযোগে হওয়ার পর হাসিনা এই যে পরিদর্শন করতে এসে সে কিন্তু নিজে বলে গেছে যে এই 10 নম্বরে যত অকারেন্স হয়েছে, যত এই জ্বালাপোড়া হয়েছে, সব মিরাজের নির্দেশ হয়েছে। মহানগর উত্তর যুবদলের নেতা সাজ্জাদুল মিরাজের নির্দেশে কোটা আন্দোলনকারীদের তাণ্ডব এই 10 নম্বর হয়েছে, সে কিন্তু নিজে বলে গিয়েছে। ওইখান থেকে সেনাবাহিনীদের ভিতর থেকে একজন আমাকে ডাইরেক্ট গুলি করে দেয়। আমার এখান দিয়ে ঢুকে, এক লোকের পায়ে দিয়ে ঢুকে, এক মুরব্বীর ঢুকে এক দেওয়ালে গিয়ে লাগে। আমি হতবাক হয়ে যাই যে একটু পর হাসিনার পতন হবে, এতদিন যুদ্ধ করে আমার গায়ে একটা গুলি লাগলো না, লাস্টের দিন আমার ইয়েতে গুলি গেছে, সেনাবাহিনী গুলি গেছে। তখন আমি হাত ধরে, আমাকে কয়েকজন ধরে নিয়ে গিয়ে পরে আমি আবার সাধারণ ছাত্রছাত্রী আছে ওদেরকে রোডম্যাপ দেখাই। মার্চ টু গণভবন কর্মসূচি সফল করতে দুপুরে মিরপুর থেকে আন্দোলনকারীরা যায় গণভবনের দিকে। সেই সময় তেজগাঁও বিমানবন্দর থেকে একটি হেলিকপ্টার উড়ে যায়। তখন আন্দোলনকারীরা অনুমান করেন শেখ হাসিনা আর নেই। মেইন রোডে যাওয়ার পর সবাই আমাদের মিছিলে অ্যাড হয়, প্রায় 20-50 হাজার তো হবেই।
20-50 হবে, তখন আমরা একেবারে গণভবনের দিকে একেবারে হাঁটা শুরু করি। তারপর আগারগাঁও যাওয়ার পরে দেখি একটা হেলিকপ্টার আমাদের উপর দিয়ে যাচ্ছে। তো কেউ বলতেছে যে এটা শেখ হাসিনাকে নিতে যাচ্ছে। আমি বলছি না না না, শেখ হাসিনা তো নিতে যাচ্ছে। পরে দিকে ঠিকই সে 5 মিনিট ছিল, আবার সে শেখ হাসিনাকে নিয়ে ওখান থেকে চলে গেছে। তো আমাদেরকে ট্যাঙ্ক দিয়ে আটকে রেখেছিল আগারগাঁওর দিকে। তখন ওটা আমরা ওভারটেক করে আবার গণভবনের দিকে অগ্রসর হই আর কি। এমন নানা ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে সফল হয়েছে 2024 সালের জুলাই অভ্যুত্থান। ছাত্র জনতার প্রবল আন্দোলনে পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা। লোটাস আহমেদ, নয়াদিগন্ত।